দর্শক, আমাদের আজকের গল্পটির নাম অনুভূতিহীন ভূত। চলুন শুরু করা যাক। বাড়িটি ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গা ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশঝাড়, উত্তর দিকে বেশ বড়সড় একটা পুকুর। পুকুরটার পানি খুবই পরিষ্কার। গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সবসময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। 17 বছর বয়সী ছেলেটার নাম কাদের। সুঠাম দেহ, কোনো কাজেই অনীহা নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতে থাকে। 5 থেকে 7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। প্রথম অস্বাভাবিক ঘটনার কথা বলছি। সেদিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যা 7টার দিকে। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে পানি দিতে। পানি ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পিছনে তাকিয়ে কিছুই পেলাম না। ভাবলাম দেখার ভুল, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবারও ঘটল। আলোটা এক দেয়াল থেকে অন্য দেয়ালে যে মিলে গেল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ শিহরণ অনুভব করলাম। কাদের একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে 10:30 বেজে গেল। খাওয়া শেষ করেই ঘুমাতে গেল। শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পিছনের কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটার উত্তর দক্ষিণভাবে সে করাই দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছে। কারেন্ট যাওয়ার বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানালা দিয়ে ভেতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানের আলোর ছায়া খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমের এক পর্যায়ে টের পেলাম পায়ের উপর কাঁথা নেই, সরে গেছে। কথাটা হাঁটু হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ বুঝলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছে হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুতই সরে যাচ্ছে। ধটফট করে উঠতে বসতেই জানালায় চোখ গেল। মনে হলো একটা ছায়াদ্র সরে গেল। কাঁথার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে। হেঁচড়া টানে কাঁথাটা ভিতরে নিয়ে নিলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে খলখল হাসির শব্দ ভেসে উঠল। মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসাড় দেহ নিয়ে আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। এ সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারীর ছায়া সরে যাওয়া দেখলাম। হারিয়ে যাওয়া শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা অফার থেকে এক ঘটনা। চেয়ারটা 1 ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ হঠাৎ করে চেয়ারটা ফুঁক দিয়ে দুয়েক উপরে উঠে গেল এবং চেয়ারটা পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে স্তব্ধে মাটিতে ছুড়ে দিল। গলা থেকে একটা ভয়াল আর্তচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কি হয়েছে ভাইয়া? খারাপ স্বপ্ন দেখছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকম উচ্চারণ করলাম না। পানি পানি খাওয়ার পরপরই কারেন্ট এসে গেল। কাদের রুম চলে গেল। জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত মিউজিক শুনলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রুল পড়ে যাবে, এটা ভেবেই আমি কাউকে কিছুই বললাম না, এমনকি কাদেরকেও না। বিকালে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদেরের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাদের শুতে গেল। আজ জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালানোর ব্যবস্থা করলাম। সে রাতে বিশেষ কিছু ঘটনা, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরদিন বিকেলে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম, কিন্তু পানি পড়ছে না। ভাবলাম পানি নেই। কাদেরকে মোটরটা ছাড়তে বললাম। তখন দেখি ফুল স্পিডে পানি পড়ছে। পানিতে হাত দিতেই পানি পড়া বন্ধ হয়ে গেল।
ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছে তখন কোথা থেকে এক জাপটা পানি এসে সমস্ত শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুতই রুমে চলে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসছে। কাদেরকে ডেকে একটু কথা বলার ভয়টা হালকা কমলো। রাত 11টার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমাকে আমাকে হালকা তন্দ্রা আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নূপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখন স্পষ্ট শুনলাম আমার মাথা থেকে একটা নূপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানালা পর্যন্ত থেমে গেল। সারা রাত আর কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম। 5 থেকে 7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতি রাতেই আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখছি। স্বপ্নটা ছিল এরকম: বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালার চোখ অশ্রুসিক্ত, সে সবাইকে কিছু একটা বলছে। এই স্বপ্নটাই প্রতিদিন দেখছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলেই গা শিউরে উঠছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার মুখে আতঙ্ক। বাড়িওয়ালার অশ্রুসিক্ত চোখে বলছে আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, আমার কথা শোনেনি ও। এখানে আসার পর এত কিছুই ঘটলো, কিন্তু আমাকে কিছুই জানায়নি। সবাই দুটি কাফনের মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যার রাতে এই বাড়িতে এমনই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে দেখি 104 ডিগ্রি জ্বর শো করলো। অসুস্থ শরীর নিয়ে অফিসে গেলাম, কোনো কাজেই মন বসাতে পারলাম না। থেকে থেকে আমার শুধু অমাবস্যার রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, অমাবস্যার রাত কবে বলতে পারবে? কেন, ধুত, ধরবা নাকি? বলে হাসতে হাসতে চলে গেল। বিকেলে বাসায় ফিরে দেখি কাদের বাজার করেই ফিরছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। আচ্ছা, এই বাড়িতে কি কি ঘটেছিল জানো? এখানে একটা বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে। অভাব অনাটন সব সময় লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না। সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক অমাবস্যার রাতে সবাই একসাথে সুইসাইড করলো। বাবা মা আর মেয়েটার গলায় দড়ি দিল। ছেলে 2টাকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামলো কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো। ভয়ের চাদরটা জোরে আঁকড়ে ধরে আছি। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তোমার ভয় করে না? উত্তর সে বলল, না। এতদিন এখানে থাকলে কিছু দেখেছ? কি দেখেছ? পায়ের ছাপ। প্রায় প্রতিদিন সকালে অসংখ্য ছোট বাচ্চার পায়ের ছাপ দেখেছি। আর কান্না শব্দ শুনতাম, বাচ্চার কান্না শব্দ। আচ্ছা, অমাবস্যার রাতে এই বাড়িতে অনেক কিছুই ঘটে, তাই না? উত্তরে সে বলল, আমাদের তো মেরেও ফেলতে পারে, তাই না? আমি আর একটা কথা অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, অমাবস্যা কবে? এই প্রশ্নের কিছুটা চমকে উঠল। বেশ কিছু সময় পর মাথা নেড়ে বলল, জানি না। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা ডাহক পাখি গনগন করছে, ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখের ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে বসলাম। এই সময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি সেটার পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়াল চিৎকার শুনে আমিও চিৎকার করে ওর রুমে ছুটে গেলাম। যে দেখি ও মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর ওর কানের নিচে দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। শক্ত কিছু দিয়ে মারার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশের টেবিলে রাখা মোমবাতিটা টিম টিম করে জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে নূপুরের শব্দ শোনা গেল। মনে হলো নূপুর পায়ে কেউ দৌড়ে গেল। ও আমার আরও কাছে এসে এলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সশব্দ ভেঙে পড়ল। আমার নূপুরের শব্দ শোনা যাচ্ছে।
আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। ঝুম 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 ঝুম। হঠাৎ করেই মোমবাতিটা নিভে গেল। অন্ধকারের একছত্র আধিপত্য কায়েম হলো। অন্ধকারের বুক চিরে আবার নুপুরের শব্দ এদিকেই এগিয়ে আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ কাদের গগনবিদারী চিৎকার দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। মোবাইলের আলো জ্বেলে ওর পিছনে দৌড়াতে যেয়ে কিছু একটাতে বেঁধে পড়েই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি মোবাইলের টর্চটা তখনও জ্বলছে। চারদিকে গাঢ় অন্ধকার। একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি, প্রচণ্ড দুর্বল। শরীরটাকে কোনো রকমে টেনে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদেরের রুমে ঢুকলাম। ঢুকে এক বিভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ওই ঘরে আবার ঢুকলাম। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে পড়েছে। জিভ বাড়া ইঞ্চি তিনেক বাইরে বেরিয়ে আছে। মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। একটা সাদা কাগজের উপর মোবাইলটা ছিটকে পড়ল। সেখানে স্পষ্টভাবে লেখা, আপনি পালান আজই অমাবস্য। অনুভূতিহীন চোখে মোবাইল স্ক্রিনে দেখলাম ব্যাটারি লো, শাটডাউন। আবার অন্ধকার নেমে এলো। অন্ধকারের বুক চিরে নুপুরের শব্দটা আবারও শোনা যাচ্ছে। দর্শক, গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী গল্পটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্পটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।